চলুন সরাসরি মূল কথায় ঢোকা যাক। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা টেলিভিশনের ইতিহাসের অন্যতম দীর্ঘস্থায়ী আর চমকপ্রদ একটা রহস্য। আমরা অনেকেই হয়তো বিখ্যাত অ্যানিমেটেড শো দ্য সিম্পসনস এর কথা শুনেছি, কিন্তু একটা সাধারণ কার্টুন শো কিভাবে মানুষের মনস্তত্ত্ব আর মিডিয়ার প্রভাবের সাথে এত গভীরভাবে জড়িয়ে আছে তা জানলে সত্যি অবাক হতে হয়। ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তনগুলো প্রায় পর্দার কাল্পনিক আইডিয়া হিসেবে শুরু হয়। কথাটা কিন্তু একদম সত্যি। কিভাবে একটা সাধারণ কার্টুন শো মানুষের দৃষ্টিভঙ্গি নিয়ন্ত্রণ এবং পপ কালচারের একটা বিশাল ধাঁধাকে আমাদের সামনে নিখুঁতভাবে তুলে ধরে, সেটাই আজকে আমরা ধাপে ধাপে ডিকোড করব। পর্ব ১, ভবিষ্যৎ কি আগেই বলা হয়েছিল? সোশ্যাল মিডিয়া সেই ভাইরাল দাবিগুলোর কথা একবার ভাবুন তো। ১৯৯৩ সালে জাদুকরের ওপর বাঘের হামলা হোক কিংবা ১৯৯৫ সালের স্মার্টওয়াচ প্রযুক্তির ধারণা, বাস্তবে ঘটার বহু বছর এমনকি কয়েক দশক আগেই টিভির পর্দায় এগুলো দেখানো হয়েছিল। এতগুলো ঘটনা যখন মিলে যায় তখন ব্যাপারটা মোটেও সাধারণ মনে হয় না। উদাহরণস্বরূপ এই পোশাকের বিষয়টা ধরুন। একজন যুক্তিবাদী মানুষ হয়তো সহজেই বলবেন যে আমেরিকান রাজনীতিতে ঐক্যের প্রতীক হিসেবে ডেমোক্র্যাটসদের নীল আর রিপাবলিকানদের লাল রঙের মিশ্রণে বেগুনি রঙের পোশাক পরার একটা ঐতিহাসিক চল রয়েছে। কিন্তু ২০০১ সালের কার্টুনের বেগুনি স্যুটের সাথে ২০২১ সালের ভাইস প্রেসিডেন্টের অভিষেকের পোশাকের যখন এমন হুবহু মিল পাওয়া যায়, তখন এতগুলো সুনির্দিষ্ট ঘটনার সমাহার যে কোনো সমালোচনামূলক পর্যবেক্ষককে আরও গভীর প্রশ্ন করতে বাধ্য করে। আর এখান থেকেই আমাদের আলোচনার পরবর্তী ধাপ চলে আসে। পর্ব ২, কাকতালীয় ঘটনা বনাম প্রেডিক্টিভ প্রোগ্রামিং। শুরুতেই এই বিশাল সংখ্যাটার কথা একটু ভাবুন, ১২,২৮,০০০। গত ৩৬ বছরে ৮০০টিরও বেশি এপিসোডে আনুমানিক এতগুলো জোকস বা কৌতুক দেখানো হয়েছে। এটা কোনো সাধারণ পরিসংখ্যান নয়, বরং এই শোটার বিশালত্বের একটা বড় প্রমাণ। এখন এই এতগুলো মেল থাকার একটা ব্যাখ্যা হতে পারে সারভাইভারশিপ বায়াস। সোজা কথায় এটা এমন একটা মানসিক প্রবণতা যেখানে আমরা শুধু মিলে যাওয়া বা সফল হওয়া ঘটনাগুলোর দিকে মনোযোগ দিই আর ব্যর্থগুলোকে বেমালুম ভুলে যাই। গাণিতিক সম্ভাবনা অনুযায়ী ১২ লাখের বেশি জোকস তৈরি হলে তার মধ্যে কয়েক ডজন জোকস তো এমনিতেই ভবিষ্যতের সাথে মিলে যাওয়ার কথা, তাই না? কিন্তু ঠিক উল্টো দিকে আরেকটা মারাত্মক থিওরি আছে, যেটার নাম প্রেডিক্টিভ প্রোগ্রামিং। এই তত্ত্ব অনুযায়ী ভবিষ্যতে ঘটতে যাওয়া কোনো বড় ঘটনার আকস্মিক ধাক্কা থেকে সমাজকে বাঁচাতে মিডিয়াকে ব্যবহার করে মানুষের অবচেতন মনকে আগে থেকেই প্রস্তুত করা হয়। এর শিকড় আবার প্রথিত আছে অত্যন্ত গোপনীয় কিছু গোয়েন্দা কার্যক্রমে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে গাণিতিক সম্ভাবনা আর কাকতালীয় মিল, আর অন্যদিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সমাজকে মানসিকভাবে প্রস্তুত করা। এটা কি শুধুই অঙ্কের খেলা, নাকি সুকৌশলে আমাদের মগজ ধোলাই করার কোনো মাস্টার প্ল্যান? এই বিতর্কটা আসলেই মাথা নষ্ট করার মতো। এর পেছনের রহস্য জানতে হলে আমাদের নির্মাতাদের চিনতে হবে। পর্ব ৩, এলিটদের সাথে সংযোগ। মজার ব্যাপার হলো এই শোয়ের নির্মাতারা কিন্তু আমাদের মতো সাধারণ বলয়ের মানুষ নন। হার্ভার্ড, বার্কলে বা প্রিন্সটনের মতো বিশ্ববিখ্যাত জায়গার প্রাক্তন শিক্ষার্থী তারা। ভবিষ্যতের বৈশ্বিক নীতি যারা ঠিক করেন সেই বড় বড় থিঙ্ক ট্যাঙ্ক আর স্ট্র্যাটেজিসদের সাথে একই ইকোসিস্টেমে তারা ওঠা বসা করেন। এমনকি ২০১৯ সালের আনসিলড হওয়া অ্যাপস্টাইন ফ্লাইট লগেও শো নির্মাতার প্রাইভেট জেটে ভ্রমণের প্রমাণ পাওয়া গেছে। এই ব্যাকগ্রাউন্ডটা মাথায় রেখে ২০০০ সালের সিজন ১২-এর এই কাহিনীটার কথা ধরুন। সেখানে দেখানো হয় ফ্লু শটের মাধ্যমে মাইন্ড কন্ট্রোল করার একটা প্লট ফাঁস করে দেওয়ায় এক চরিত্রকে গোপন দ্বীপে কিডন্যাপ করা হয়, যেখান থেকে প্রভাবশালীরা দুনিয়া চালায়। এখন স্বভাবতই প্রশ্ন জাগে, এগুলো কি স্রেফ মজার ছলে লেখা কাহিনী, নাকি ভেতরের কোনো গোপন তথ্যের ইশারা? এই প্রশ্নটা আরও জোরালো হয় যখন আমরা বৈশ্বিক এলিটদের রুদ্ধদ্বার বৈঠকগুলোর দিকে তাকাই। গোপন বিল্ডারবার্গ মিটিংয়ের কিছু প্রমাণিত ফলাফলের দিকে নজর দিলে দেখা যায় ১৯৯১ সালে বিল ক্লিন্টন সেখানে অংশ নিলেন, পরে প্রেসিডেন্ট হলেন। ১৯৯৩ সালে টনি ব্লেয়ার গেলেন এবং প্রধানমন্ত্রী হলেন। ৯০-এর দশকে সেখানে ন্যাটো সম্প্রসারণ নিয়ে কথা হলো, পরে ঠিকই পূর্ব ইউরোপীয় দেশগুলো এতে যোগ দিল।
এমনকি 2018 সালের মিটিংয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল। পৃথিবীর গতিপথ যে খুব একটা র্যান্ডম নয়, এটা তারই প্রমাণ। পর্ব 4, গোয়েন্দা সংস্থা এবং হলিউড। সরকার আর বিনোদন জগতের সম্পর্কটা আমরা যতটা সাধারণ ভাবি, আসলে তা নয়। ইতিহাস ঘাটলে দেখা যায় 1911 থেকে 2017 সালের মধ্যে পেন্টাগন সরাসরি 800টিরও বেশি ফিচার ফিল্মকে সাপোর্ট করেছে এবং প্রভাবিত করেছে। এর মধ্যে অনেক বড় বড় ব্লকবাস্টার মুভিও আছে। সাধারণ দর্শকরা ঘুণাক্ষরেও টের পান না যে সামরিক আর গোয়েন্দা সংস্থাগুলো নিজেদের ইমেজ ধরে রাখতে কিভাবে স্ক্রিপ্টে সরাসরি হস্তক্ষেপ করে। আসল রাসায়নিক হামলার সাথে মিল এড়াতে হাল্ক সিনেমার অপারেশনের নাম বদলে দেওয়া হয়েছিল। কন্ট্যাক্ট সিনেমা থেকে মিলিটারিকে ভয় পায় এমন মেশিনের দৃশ্য বাদ দেওয়া হয়। এমনকি মিট দ্য পেরেন্টসের মতো মুভি থেকেও বাস্তব টর্চার ম্যানুয়ালের উল্লেখ কেটে ফেলা হয়েছিল। টেলিভিশনের গল্পগুলো কিভাবে নিয়ন্ত্রিত হয় সেটা দেখলে আরও অবাক হতে হয়। স্নায়ুযুদ্ধের পর সিআইএ নিজেদের পাবলিক ইমেজকে একটা কুল ক্যারিয়ার অপশন হিসাবে তুলে ধরতে মিডিয়াকে ঢাল হিসাবে ব্যবহার করেছিল। এমনকি 2004 সালে তাদের রিক্রুটমেন্ট অ্যাডের জন্য অ্যালিয়াস তারাকা জেনিফার গার্নারকে পর্যন্ত কাজে লাগানো হয়। আর দ্য এজেন্সি সিরিজের লেখকদের তো গোয়েন্দা কর্মকর্তারাই কাল্পনিক সব গ্লোবাল সিনারিও ধরিয়ে দিতেন। এই পুরো প্রক্রিয়াটার নাম থ্রেট সিনারিও ওয়ার্কশপ। এটা এমন একটা সেশন যেখানে গোয়েন্দা কর্মকর্তারা লেখকদের মাথায় কাল্পনিক বৈশ্বিক সংকটের আইডিয়া ঢুকিয়ে দেন, যাতে তারা অপ্রত্যাশিত সব পরিস্থিতি কল্পনা করতে পারেন। মানে বাস্তব দুনিয়ার কৌশলীদের সাথে কাল্পনিক গল্পকারদের একেবারে প্রাতিষ্ঠানিক একটা যোগসূত্র রয়েছে। সবগুলো সুতো এক জায়গায় করলে পুরো ছবিটা বদলাতে শুরু করে। পর্ব 5, বিনোদনের মায়া। মানুষের মনস্তত্ত্ব নিয়ে গবেষণার ইতিহাস কিন্তু অনেক পুরনো। 1953 থেকে 1973 সাল পর্যন্ত চলা প্রজেক্ট এমকে আল্ট্রার কথাই ধরুন। মানুষের চিন্তাভাবনা, সিদ্ধান্ত আর ধারণাকে কিভাবে কৃত্রিমভাবে প্রভাবিত করা যায় সেটা নিয়ে গবেষণা করতে টানা 20 বছর ধরে মিলিয়ন মিলিয়ন ডলার ঢালা হয়েছিল। মিডিয়ার মাধ্যমে আমাদের দৃষ্টিভঙ্গি নিয়ন্ত্রণ করাটা কেন এতটা গুরুত্বপূর্ণ, এটা জানলে তার একটা পরিষ্কার ধারণা পাওয়া যায়। আর এখানেই আসে সবচেয়ে বড় অসামঞ্জস্য। একটা সময় যে শোয়ের দর্শক ছিল 2 কোটি, সেটা এখন মাত্র 20 লাখে নেমে এসেছে। তবুও 36 বছর ধরে এই শোটাকে কেন টিকিয়ে রাখা হয়েছে? এত বিশাল দর্শক হারানোর পরও যদি একটা প্রজেক্ট চলতে থাকে, তাহলে কি ধরে নেওয়া যায় না যে এর পেছনে বৃহত্তর কোনো প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য আছে? নির্দিষ্ট কিছু প্যাটার্ন যখন বারবার ঘুরে ফিরে আসে, তখন একজন কৌতূহলী মানুষের পক্ষে সেগুলো স্রেফ কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া সত্যিই খুব কঠিন। কোনো বিশাল ষড়যন্ত্রের সরাসরি প্রমাণ হয়তো কোনোদিনই সামনে আসবে না, কিন্তু এত বিপুল সংখ্যক মিলে যাওয়া ঘটনাগুলো অবশ্য একটু তলিয়ে দেখার দাবি রাখে। আর এটাই হলো আমাদের আজকের এই আয়োজনের মূল শিক্ষণীয় বিষয়। আমাদের বুঝতে হবে যে বিনোদন অনেক সময়ই প্রভাব বিস্তারের একটা অত্যন্ত শক্তিশালী হাতিয়ার। তাই নিছক বিনোদন গ্রহণকারী নিষ্ক্রিয় দর্শক হয়ে না থেকে আমাদের মিডিয়া ন্যারেটিভের একজন সক্রিয় আর সমালোচনামূলক পর্যবেক্ষক হয়ে উঠতে হবে। সবশেষে এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়, আমাদের কি নিছকই বিনোদন দেওয়া হচ্ছে, নাকি অত্যন্ত নিখুঁতভাবে আমাদের দৃষ্টিভঙ্গি নিয়ন্ত্রণ করা হচ্ছে? প্রতিদিন যে স্ক্রিনটার দিকে আমরা তাকিয়ে থাকি, তার আসল রূপটা কি? উত্তরটা যাই হোক না কেন, একজন সক্রিয় পর্যবেক্ষক হওয়াটাই এখন সময়ের সবচেয়ে বড় দাবি।